বিভিন্ন চাকরির পরীক্ষায় ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতের অর্থনীতি থেকে যে সমস্ত টপিকগুলো থেকে কোশ্চেন আসে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হলো ভারতের ব্যাংক ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া। ভারতে প্রথম ব্যাংক ব্যবস্থা শুরু হয়েছিল 1770 সালে ব্যাংক অফ হিন্দুস্তান প্রতিষ্ঠার সঙ্গে। ভারতের প্রথম ব্যাংক কোনটি? না, ব্যাংক অফ হিন্দুস্তান। Banking in India started in 1770 with the establishment of Bank of Hindustan. এবার ব্যাংক ব্যবস্থা বলতে বেশিরভাগ কোশ্চেন রিজার্ভ ব্যাংক রিলেটেড কোশ্চেন হয়। তো রিজার্ভ ব্যাংক সম্পর্কে ডিটেলস গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো জানতে হবে। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। মনে রাখতে হবে যে রিজার্ভ ব্যাংক কোন কমিশনের সুপারিশে প্রতিষ্ঠিত হয়েছিল? হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে। দ্য আরবিআই ওয়াজ সেট আপ অন দ্য বেসিস অফ দ্য রিকমেন্ডেশনস অফ হিল্টন ইয়ং কমিশন। ভারতে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935। অর্থাৎ ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রায়ই কোশ্চেন আসে, এটা মনে রাখতে হবে। 1935 সালের 1 এপ্রিল। আরবিআই অ্যাক্ট 1934 অনুসারে। The Reserve Bank of India was established on 1 April 1935 according to RBI Act 1934. ভারতের রিজার্ভ ব্যাংক জাতীয়করণ কবে হয়েছিল প্রায়ই আসে, এটা মনে রাখতে হবে। 1949 সালের 1 জানুয়ারি। RBI was nationalized on 1 January 1949. ভারতের রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে ছিল কলকাতা, তারপরে 1937 সালে স্থানান্তরিত হয়। কোথায় স্থানান্তরিত হয়? না, মুম্বাই। মানে প্রেজেন্ট সদর দপ্তর হচ্ছে মুম্বাই, আগে ছিল কলকাতায় ব্রিটিশ আমলে। ইনিশিয়ালি দ্য হেডকোয়ার্টার্স অফ আরবিআই ওয়াজ লোকেটেড ইন কলকাতা। আফটার 1937 the headquarters of RBI is situated in Mumbai. ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধানকে কি বলা হয়? প্রায় কোশ্চেন আসে, বলা হয় গভর্নর। The head of RBI is known as governor. এমনি বিভিন্ন রাজ্যের রাজ্যপালকেও গভর্নর বলা হয়, কিন্তু রিজার্ভ ব্যাংকের প্রধানকেও গভর্নর বলা হয়। খেয়াল রাখতে হবে, বিভিন্ন পরীক্ষায় দেয় যে অপশনে দেয়, অর্থাৎ অন্য 3টে অপশন দিল আর গভর্নরটা থাকে, তো গভর্নর টিক মারতে হবে। আর যদি গভর্নর না থাকে তাহলে কোনোটিই নয়। ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? প্রায়ই আসে, মনে রাখতে হবে অসবর্ন স্মিথ, ব্রিটিশ ছিলেন। দ্য ফার্স্ট গভর্নর অফ আরবিআই ওয়াজ অসবর্ন স্মিথ। ভারতের রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? এটা মনে রাখতে হবে সিডি দেশমুখ। দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই ওয়াজ সিডি দেশমুখ। ভারতের রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর কে? মানে কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসতে পারে, তো গুগলে চেক করে দেখে নিতে হবে যে বর্তমান গভর্নর এখন কে আছে। এখন আছে শক্তিকান্ত দাস। প্রেজেন্ট গভর্নর অফ আরবিআই ইজ শক্তিকান্ত দাস। ভারতের রিজার্ভ ব্যাংকের প্রতীক চিহ্ন কি? তো প্রতীক হচ্ছে একটি বাঘ এবং একটি পাম গাছ, আগে ছিল সিংহ। দ্য এমব্লেম অফ আরবিআই ইজ এ টাইগার অ্যান্ড এ পাম ট্রি। ভারতের রিজার্ভ ব্যাংকের আর্থিক বছর কখন থেকে কখন? এটা প্রায়ই আসে, তো মনে রাখতে হবে 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত। দ্য ফিনান্সিয়াল ইয়ার অফ আরবিআই রানস ফ্রম 1 জুলাই টু 30 জুন। ভারত সরকারের অর্থমন্ত্রী সমস্ত কয়েন এবং 1 টাকার নোট ছাপান, বাকি সমস্ত মুদ্রার নোট
রিজার্ভ ব্যাংক দ্বারা ছাপানো হয়, এটা প্রায়ই আসে, মনে রাখতে হবে। দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি ইস্যুজ দ্য কয়েন্স অফ অল ডিনোমিনেশন অ্যান্ড কারেন্সি অফ 1 rupee নোট অ্যান্ড অল আদার কারেন্সি নোটস আর ইস্যুড বাই দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এইটা বারবার আসে যে 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে। কেবলমাত্র 1 টাকার নোটে ভারত সরকারের ফাইন্যান্স সেক্রেটারি স্বাক্ষর থাকে এবং বাকি সমস্ত নোটে রিজার্ভ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। প্রায়ই আসে, মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। The 1 rupee note is the only currency note which bears the signature of Finance Secretary of the Government of India, and all other notes bear the signature of the Governor of the Reserve Bank of India. এবার রিজার্ভ ব্যাংকের কি কি কাজ, এগুলো মনে রাখতে হবে। ফাংশনস অফ আরবিআই, কিছু কিছু কাজ মনে রাখতে হবে। ইস্যুয়ার অফ কারেন্সি অর ব্যাংক নোটস, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের ফার্স্ট কাজ হচ্ছে মুদ্রা ছাপানো। ব্যাংকার অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের ব্যাংক, মানে কেউ কোনো পাবলিক ওখানে টাকা জমা রাখতে পারে না, কেবলমাত্র সরকারের টাকাগুলো জমা রাখা হয়। ব্যাংকার্স ব্যাংক, অর্থাৎ ব্যাংকগুলির ব্যাংক। ব্যাংকগুলির ব্যাংক বলতে যত শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকস আছে, মানে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলি আছে, তাদের ব্যাংক হচ্ছে রিজার্ভ ব্যাংক, মানে তারা টাকা জমা রাখতে পারে। লেন্ডার অফ লাস্ট রিসোর্ট, শেষ সম্পত্তি পর্যন্ত ধার দেওয়া, অর্থাৎ বিভিন্ন শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলিকে প্রয়োজন হলে শেষ সম্পত্তি পর্যন্ত, বা সরকারের প্রয়োজন হলে শেষ সম্পত্তি পর্যন্ত উজাড় করে দেবে, এর কাজ। কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, অর্থাৎ বিদেশি যে টাকা লেনদেন হয় সেই বিনিময় রক্ষক হচ্ছে রিজার্ভ ব্যাংক। কন্ট্রোলার অফ ক্রেডিট অর মানি সাপ্লাই, অর্থাৎ টাকা জমা এবং যোগানের নিয়ন্ত্রক। রেগুলেটর অফ দ্য ব্যাংকস, অর্থাৎ সমস্ত ব্যাংকগুলি নিয়ন্ত্রক। যত শিডিউল কমার্শিয়াল ব্যাংকস আছে সব রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণ করে। এবার কিছু কিছু টার্ম মনে রাখতে হবে, বিভিন্ন সময় এর ফুল ফর্ম জানতে চাই বা এই জিনিসটা কি জানতে চাই, তো এগুলো মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাংক রেট, বিআর, এই জিনিসটা কি? ব্যাংক হার। ব্যাংক রেট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট at which RBI provides long-term loans to scheduled commercial banks. তা ব্যাংক হার হলো সুদের হার, যে সুদের হারে রিজার্ভ ব্যাংকের তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলিকে দীর্ঘমেয়াদী টাকা ধার দেয়, সেই সুদের হারটাকে বলা হয় ব্যাংক রেট। রেপো রেট, আর আর, এই রেপো হারটা কি? রেপো রেট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট at which RBI provides for short-term loans to scheduled commercial banks. অর্থাৎ রেপো হার হলো সুদের হার, যে হারে রিজার্ভ ব্যাংক তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদী টাকা ধার দেয়। রিভার্স রেপো রেট, ট্রিপল আর, মানে বিপরীত রেপো হার। রিভার্স রেপো রেট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট at which scheduled commercial banks deposit their surplus funds with Reserve Bank of India for a short period of time. অর্থাৎ বিপরীত রেপো হার হলো সুদের হার, যে হারে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকে টাকা জমা বা ধার দেয়, বিপরীত প্রক্রিয়া। আরেকটা আছে ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, নগদ আমানত অনুপাত কি? Cash reserve ratio is the minimum percentage of bank's total amount of funds that a scheduled commercial bank is obliged to deposit or invest with RBI in the form of cash. RBI does not pay any interest on cash reserve ratio balances maintained by scheduled commercial banks with Reserve Bank of India. অর্থাৎ নগদ আমানত অনুপাত হলো একটি নির্দিষ্ট শতকরা অনুপাত, যে অনুপাতে তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের কাছে নগদ টাকা জমা রাখতে হয়, ইনভেস্ট করতে হয়।
এই নগদ আমানত অনুপাত হিসাবে যে টাকা তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের কাছে জমা রাখে, সেই টাকা রিজার্ভ ব্যাংক কোনো সুদ প্রদান করে না। অর্থাৎ এটা বাধ্যতামূলক। প্রত্যেক শিডিউল কমার্শিয়াল ব্যাংকের দায়িত্ব হচ্ছে রিজার্ভ ব্যাংকে একটা শতকরা অনুপাতে টাকা ইনভেস্ট করা। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, SLR, এটার ফুল ফর্ম জানতে চাই মাঝে মধ্যে, মনে রাখতো। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, বিধিবদ্ধ তারল্য অনুপাত কি? Statutory liquidity ratio is the percentage of total amount of funds that the scheduled commercial banks are to keep with them only in the form of cash, gold or government approved securities. অর্থাৎ বিধিবদ্ধ তারল্য অনুপাত হলো তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের মোট টাকার একটা শতকরা অনুপাত তাদের নিজেদের কাছে নগদ বা সোনা হিসাবে জমা রাখতে হবে, মানে নিজেদের সিকিউরিটির জন্য নিজেদের কাছে রাখতে হবে, কখনোই হাতছাড়া করা যাবে। এটাই হচ্ছে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও বা রিজার্ভ ব্যাংক সম্পর্কে মোটামুটি এগুলি থেকে আসে। এরপরে চলে যাব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিভাবে প্রতিষ্ঠিত হলো তার একটু ইতিহাস জানতে হবে। প্রথমে কি ছিল না, 3 প্রেসিডেন্সি ব্যাংকস আর সেট আপ। 3টে প্রেসিডেন্সি ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল প্রথম। কি কি না, ব্যাংক অফ ক্যালকাটা। ব্যাংক অফ ক্যালকাটা প্রতিষ্ঠিত হয়েছিল 1806। ব্যাংক অফ বোম্বে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1840 সালে। আর ব্যাংক অফ মাদ্রাজ 1849 সালে। উপরের এই 3টি ব্যাংক 1921 সালে সংযুক্ত হয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করে। তাহলে রিজার্ভ ব্যাংক, আরবিআই নয়, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI। তো এই SBI ব্যাংকের আগে কি নাম ছিল এটা জানতে চাওয়া হয়, যেটা মনে রাখতে, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। In 1921, all these 3 banks were amalgamated to form the Imperial Bank of India. অর্থাৎ এই 3টে ব্যাংক সংযুক্ত হয়ে গেল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তারপরে 1955 সালের 1 জুলাই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে জাতীয়করণ করা হয়, মানে সরকারিভুক্ত হয়, এবং পুনরায় নাম দেওয়া হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। অর্থাৎ নাম চেঞ্জ হয়ে যায় 1955 সালের পরে। In 1955, 1st July, the Imperial Bank of India is nationalized and got renamed as State Bank of India. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় জানতে চাওয়া হয়, এটা মনে রাখতে, মুম্বাই অবস্থিত। The headquarters of the SBI is located in Mumbai. আর একটা কোশ্চেন বারবার আসে যে 1969 সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ হয়েছিল? মনে রাখতে হবে 14টি ব্যাংক, অথবা ঘুরিয়ে দিতে পারে যে কত সালে 14টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল। 1969 সালে সালটা মনে রাখতে হবে এবং কয়টি ব্যাংক জাতীয়করণ হয়েছিল সেটাও মনে রাখতে হবে। 14 ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজড ইন 1969। ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক হলো কোনটি? মনে রাখতে হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। The largest public sector or government bank in India is State Bank of India. মানে সবচেয়ে বেশি লেনদেন হয় আর সারা ভারতে ছড়িয়ে। ভারতের বৃহত্তম প্রাইভেট ব্যাংক কোনটি? প্রায় আছে, মনে রাখতে, HDFC ব্যাংক। The largest private sector bank of India is HDFC. এরপরে চলো নাবার্ড ব্যাংক। অর্থাৎ নাবার্ড জিনিসটা কি, প্রায়ই আসে, এর ফুল ফর্ম জানতে চাওয়া হয়। মনে রাখতে হবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এর মধ্যে দিয়ে দেয় যে এই নাবার্ডের মধ্যে আর লেটারটা কি মিন করে। আর লেটারটা হচ্ছে রুরাল, অর্থাৎ গ্রাম্য। কখনো যদি এ লেটারটা কি মিন করে, এগ্রিকালচার। আর এন এটা হচ্ছে ন্যাশনাল। এন এ, ফার্স্ট এন এ হচ্ছে ন্যাশনাল, বি এ হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে এগ্রিকালচার, আরটা হচ্ছে রুরাল, আর ডিটা হচ্ছে ডেভেলপমেন্ট। কৃষি এবং গ্রাম্য উন্নয়নের জন্য ভারতের সর্বোচ্চ জাতীয় উন্নয়ন ব্যাংক হচ্ছে নাবার্ড। প্রায় আসে যে কিসের উন্নতির জন্য এটা।
মনে রাখতে হবে কৃষি এবং গ্রাম উন্নয়নের জন্য। এবার নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় আসে। নাবার্ড বি শিবরামন কমিটির সুপারিশে 1982 সালে 12 জুলাই প্রতিষ্ঠিত হয়। NABARD was established on the recommendations of B. Subramon Committee on 12 July 1982. এই সালটা খুব ইম্পর্টেন্ট। নাবার্ডের হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই অবস্থিত। এরপরে চলে যাবে এক্সিম ব্যাংকটা কি। এক্সিমের ফুল ফর্ম জানতে চাই। ইএক্স মানে হচ্ছে এক্সপোর্ট আর আইএম মানে হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ রপ্তানি আমদানি ব্যাংক। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক ওয়াজ এস্টাবলিশড ইন 1982, অর্থাৎ এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। নাবার্ড 1982 সালে, এক্সিম ব্যাংকও 1982 সালে, মনে রাখতে। এরপর পরীক্ষায় কিছু কিছু জিনিসগুলো আছে, টপিকগুলো গুরুত্বপূর্ণ, যেমন প্লাস্টিক মানি কি, এটা জানতে চাই। হোয়াট ইজ প্লাস্টিক মানি? সেটা মনে রাখতে হবে ডেবিট কার্ড, মানে যেটা আমরা এটিএম কার্ড নামে চিনি, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, প্রিপেড কার্ড হবে সি, স্মার্ট কার্ড, এই ধরনের কার্ডগুলো হচ্ছে প্লাস্টিক মানি, প্লাস্টিক দিয়ে তৈরি করে। এরপর কিছু টার্ম জানতে চাওয়া হয় যে M0 এর অর্থ কি ইকোনমির ভাষায়। তো M0 মানে হচ্ছে রিজার্ভ মানি, মনে রাখতে হবে। M1 এর মানে কি? M1 এর মানে হচ্ছে ন্যারো মানি। M3 এর মানে হচ্ছে ব্রড মানি। এই M3টা প্রায়ই আসে, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ M3, তো এটা মনে রাখতে হবে ব্রড মানি। এরপর জানতে চাই এটিএম এর ফুল ফর্ম আসতে পারে অটোমেটেড টেলার মেশিন। পরীক্ষায় আসে প্রায় যে ভারতের প্রথম কোন ব্যাংক কথা বলা এটিএম চালু করেছিল? মনে রাখতে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ওয়াজ দ্য ফার্স্ট ব্যাংক ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস এ টকিং এটিএম। এরপর জানতে হবে আইএফএসসি, এই জিনিসটা কি। ব্যাংকে যেমন আইএফএসসি কোড, এমআইসিআর কোড, এবার এর ফুল ফর্ম জানতে হবে, পরীক্ষায় দেয়। আইএফএসসির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড, কনসিস্ট অফ 11 ডিজিট আলফা নিউমেরিক কোড, অর্থাৎ 11টা আলফা নিউমেরিক কোড দিয়ে গঠিত, মনে রাখতে হবে 11টা কোড কি। এমআইসিআর কোড কি? এর ফুল ফর্ম হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন, কনসিস্ট অফ 9 ডিজিট কোড। এমআইসিআর আছে 9টা ডিজিট কোড, আর আইএফএসসি তে আছে 11টা ডিজিট কোড। এরপরে চলে যাবো কেওয়াইসি জিনিসটা কি। কেওয়াইসির ফুল ফর্ম জানতে চাই মাঝে মাঝে, আমাদের ব্যাংকে যেমন বলে কেওয়াইসি করতে হবে। তো এই কেওয়াইসি ফুল ফর্ম হচ্ছে নো ইওর কাস্টমার, অর্থাৎ কেওয়াইসি হলো একটি পদ্ধতি যার মাধ্যমে ব্যাংকগুলি গ্রাহকদের পরিচয় এবং ঠিকানা সম্পর্কে তথ্য গ্রহণ করে। It is a process through which banks obtain information about identity and address of the customers. কিছু প্রাইভেট সেক্টর ব্যাংকের নাম মনে রাখতে হবে। সাম লিডিং প্রাইভেট সেক্টর ব্যাংকস হলো আইসিআইসিআই ব্যাংক, খুব বড় ব্যাংক, এক্সিস ব্যাংক, ব্যাংক অফ পাঞ্জাব, এইচডিএফসি ব্যাংক, আইডিবিআই ব্যাংক, এগুলো সব প্রাইভেট সেক্টর ব্যাংক, বড় বড়। তো এই ছিল ভারতের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। এর মধ্যে থেকেই ইকোনমি থেকে যদি কোশ্চেন আসে বিভিন্ন পরীক্ষায়, এর মধ্যে থেকেই আসে।